বৈশাখ মাস। চারিদিকে ক্ষেত ভরা পাকা ধানে শিমুল গ্রামের মাঠটি ভরে উঠেছে। বলা চলে একসময়ে মাঠটি ছিল দস্যুদের ঘাঁটি। গায়ের লোক তাদের অত্যাচারে সন্ধ্যা হলেই ঘরের দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ত। একদিন রাতে ভাগবটরা নিয়ে তাদের নিজেদের মধ্যে লড়াই শুরু হয়। সেদিন রাতে সর্দার সমেত 6 জন দস্যুকে গলার নলি কাটা অবস্থায় ওই মাঠের মধ্যেই পড়ে থাকতে দেখা যায়। তারপর থেকে গায়ের লোক মাঠটির নাম রাখে নলি কাটার মাঠ। এই ঘটনার কিছুদিন পর থেকে এই মাঠে শুরু হয় অশরীরী আত্মার ভৌতিক সব ক্রিয়াকলাপ। সেসব পুরানো দিনের কথা। তবুও গায়ের মানুষেরা ভয়ে এখনো পর্যন্ত একা একা ওই মাঠে যেতে সাহস পায় না। বাবা রঞ্জন, আকাশের অবস্থা তেমন ভালো নয়। বর্ষা নামার আগে মাঠের পাকা ধানগুলো কেটে বাড়িতে না আনতে পারলে যে না খেতে পেয়ে মরতে হবে। তুই কিছু একটা কর ভাব। তুমি কিছু চিন্তা করো না বাবা, আমি সুনীল আর যোগেশকে নিয়ে এক্ষুনি মাঠে যাচ্ছি। রঞ্জন আর দেরি না করে তার বন্ধু সুনীল আর যোগেশকে ডেকে নিয়ে গেল ধান কাটার উদ্দেশ্যে। সুনীল, যোগেশ, বিকেল গড়িয়ে এসেছে, তোরা এবার বাড়ি চলে যা, আমি আর একটু কাজ করে আসছি। কিন্তু এই জনহীন মাঠে তোকে একা ফেলে আমরা কিছুতেই যাব না। তাছাড়া এই মাঠটা তো ভালো না। চারিদিকে কেমন অন্ধকার নেমে এসেছে, দিন কি রাত কিছুই বোঝা যাচ্ছে না। তুইও আমাদের সঙ্গে বাড়ি চল ভাই। তোরা বাড়ি ফিরে যা, আমার কিছু হবে না। আর তাছাড়া আমি এসব ভূত প্রেত ফালতু কথায় বিশ্বাস করি না। বলতে বলতে আকাশ ভাঙা মেঘের ডাক আর বিদ্যুতের চমক শুরু হয়ে গেল। সুনীল আর যোগেশ দেরি না করে দুর্যোগের মধ্যেই বাড়ির দিকে রওনা দিল। আর রঞ্জন সব কিছুকে অবজ্ঞা করেই মাঠেই রয়ে গেল। ধীরে ধীরে আরও ঘন জমাট অন্ধকার নেমে এলো নলি কাটার মাঠে। তারপর ঝিমঝিম করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। রঞ্জন ঠান্ডায় কাঁপতে কাঁপতে মেঠো রাস্তা ধরে বাড়ির দিকে পা বাড়াতেই পিছন থেকে কে যেন একটি অদৃশ্য হাত তার কাঁধের উপরে রাখলো। হাতটি যেন বরফের মতো ঠান্ডা। রঞ্জন পিছনে ঘুরতেই তার পুরো শরীরটা আতঙ্কে ভরে উঠল। সে দেখল তার পিছনে রক্তবর্ণ চোখে দাঁড়িয়ে আছে একটি অশরীরী মূর্তি। মূর্তিটি মাঠ কাঁপিয়ে হেসে উঠল। সে হঠাৎ তার ধারালো নখ দিয়ে রঞ্জনের গলার নলি কেটে দিল, আর রঞ্জন ধীরে ধীরে মাটিতে লুকিয়ে পড়ল। মূর্তিটির মুখে একটি মোটা গোঁফ, কপালে কালো তিলক, কানে বড় বড় দুটি লোহার মাকড়ি আর নলি কাটা। সেখান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসে লাল লাল রক্তের ধারা। আর তার পিছনে দাঁড়িয়ে আছে একই রকম 5টি মূর্তি। সুনীল, সুনীল, তাড়াতাড়ি একবার বাইরে আয় তো, আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। আরে খুড়ো যে, তা এত সকালে কি হয়েছে খুড়ো? দেখ না রে সুনীল, রঞ্জন কাল রাত থেকে বাড়ি ফেরেনি। কোথায় গেল ছেলেটা তা কে জানে। তুই আর যোগেশ তো কাল ওর সাথে ধান কাটতে গিয়েছিলি। বলছো কি খুড়ো? আমি আর যোগেশ তো ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই ফিরে এসেছিলাম।
ওকেও আসতে বলেছিলাম কিন্তু আসেনি। হায় রে, কি সর্বনাশ! তোরা ওই ভূতের মাঠে ছেলেটাকে একা ফেলে চলে এলি। সে কি আর বেঁচে আছে? হরিপদ বুড়োর কথা শুনে সুনীল পাশের বাড়ি থেকে যোগেশকে ডেকে নিয়ে চলল সেই নলিকাটার মাঠে। ততক্ষণে শিমুল গায়ে এই খবরটা সকলের কানে পৌঁছে গেছে। তাই তাদের সঙ্গে কয়েকজন গায়ের লোকও চলল মাঠের উদ্দেশ্যে। তারা সারা মাঠ খুঁজেও রঞ্জনকে কোথাও পেল না। গায়ের মোড়ল বলরাম মণ্ডলের ছেলে ভোলা দৌড়াতে দৌড়াতে এসে সুনীলের কাছে এসে বলল, না, রঞ্জন তো বাড়িতেই আছে, তোমরা ফালতু খোঁজাখুঁজি করছো। কি বলছিস রে ভোলা? তুই ঠিক দেখছিস তো? বুড়োর ভীমরতি হয়েছে গো, রঞ্জন বাড়ির পিছনে ধান বাগানে ঘুমিয়ে আছে। সুনীল, যোগেশ আর হরিপদ খুড়ো আর দেরি না করে গায়ের লোক নিয়ে ভোলার পিছু পিছু বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে হরিপদ খুড়োর সঙ্গে সকলে ঘরের পিছনে গিয়ে দেখল রঞ্জন তখনও ঘুমাচ্ছে। রঞ্জন, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো বাবা? ধীরে ধীরে রঞ্জন তার চোখ খুলল। তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে। তার চোখ দেখে খুড়ো ভয় পেয়ে গেল। যোগেশ সাহস করে এগিয়ে এসে বলল, রঞ্জন, তুই সারা রাত কোথায় ছিলি ভাই? রঞ্জন ধর্মর করে উঠে ভারী গলায় বলল, আমার কিছু হয়নি, তোরা এখন বাড়ি যা যোগেশ, পরে আসিস। রঞ্জন আর কোনো কথা না বলে সোজা ঘরে গিয়ে আবার শুয়ে পড়ল। ছেলেটার কি যে হলো ভগবানই জানে। ছেলেটা আমার একেবারে বদলে গেছে। তুমি কিছু ভেবো না খুড়ো, সারা রাত বৃষ্টি ভিজে কাজ করেও ক্লান্ত হয়ে পড়েছে, একটু ঘুমালেই সব ঠিক হয়ে যাবে খন। এখন আমরা চলি খুড়ো, পরে আসবো। ধীরে ধীরে রাতের আধার ঘনিয়ে এলো, কিন্তু রঞ্জনের ঘুম ভাঙল না। হঠাৎ দরজা খোলার শব্দ শুনে হরিপদ খুড়ো রঞ্জনের ঘরের সামনে এসে দাঁড়ালো। রঞ্জনের ঘরের দরজা খোলা, রঞ্জন ঘরে নেই। খুড়ো লণ্ঠন হাতে বাইরে বেরিয়ে এসে দেখল রঞ্জন বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। খুড়ো অন্ধকারের মধ্যে রঞ্জনের মুখটা ভালো করে দেখতে পেল না। হরিপদ খুড়ো ভয়ে পিছন থেকে রঞ্জনকে ডাকতে সাহস পেল না। সে ঘরে গিয়ে লণ্ঠন জেলে ঘুমিয়ে পড়ল। আর এদিকে রঞ্জনের অশরীরী আত্মা এক বিস্ময়কর রূপ ধরে গোটা শিমুল গ্রামটা ঘুরতে লাগলো। তারপর যোগেশের বাড়ির পিছনে এসে স্বাভাবিক কণ্ঠে যোগেশকে ডাকলো, যোগেশ, যোগেশ, একটিবার বাইরে বেরিয়ে আয় ভাই, আমি তোর জন্য ঘরের পিছনে অপেক্ষা করছি। সে রাতের আন্দাজ না করেই ঘর থেকে বেরিয়ে এলো। আর ঘরের পিছনে যাওয়া মাত্রই সে দেখতে পেল রঞ্জনের সেই পৈশাচিক রূপ। তার গলা দিয়ে ঝরে পড়ছে রক্তধারা। অন্ধকারের মধ্যে তার চোখ দুটো যেন হায়নার মতো জ্বলছে। থরথর করে কাঁপতে লাগলো যোগেশ। রঞ্জনের সেই পৈশাচিক মূর্তিটি তার ধারালো নখ দিয়ে যোগেশের গলার নলটা কেটে ফেলল। বলির পাঠার মতো মাটিতে পড়ে যোগেশ ছটফট করতে করতে মারা গেল। তখন সেই পৈশাচিক মূর্তিটি যোগেশের মৃতদেহ কাঁধে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। পরের দিন সকালে সুনীল হাঁপাতে হাঁপাতে হরিপদ খুড়োর বাড়ি এসে রঞ্জনকে ডাকতে লাগলো, রঞ্জন, রঞ্জন কোথায় তুই? তাড়াতাড়ি বাইরে আয়, সর্বনাশ হয়ে গেছে। সুনীলের চিৎকার শুনে ঘর থেকে হরিপদ খুড়ো বেরিয়ে এলো। কি হয়েছে রে সুনীল? এত সকালে রঞ্জনকে ডাকছিস কেন? ও তো এখনো ঘুমাচ্ছে। গ্রামে এত বড় ঘটনা ঘটে গেল আর তোমরা কেউ কিচ্ছুটি জানো না? আশ্চর্য ব্যাপার।